আওয়ামী লীগ হারিয়ে গেছে কথাটি বললে কারো কারো হয়তো ভালো লাগবে, কেউ কেউ হয়তো এক ধরনের আত্মতৃপ্তিও পেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ আছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়ে। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে চলছে জল্পনা কল্পনা, আলোচনা আর বিশ্লেষণ। শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ নতুন পর্যায়ে চলে যাবে। আর এই ভয় শুধু আওয়ামী লীগের প্রতিপক্ষের নয়, বিএনপির ভেতর থেকেও সেই ভয় প্রকাশ্যে বের হয়ে আসছে। বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই। এর চেয়ে বড় রাজনৈতিক স্বীকারোক্তি বা রাজনৈতিক সত্য আর কি হতে পারে বলেন? নরেন্দ্র মোদী সরকার যখন ঈদুল আজহা উপলক্ষে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে সুসম্পর্কের হাত বাড়াচ্ছেন, ঠিক তখনই শেখ হাসিনা এই মন্তব্য এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। কিন্তু কেন তারেক রহমানের সরকারকে ইউনূস সরকারেরই ধারাবাহিকতা বলে উল্লেখ করলেন শেখ হাসিনা? এখন ইউনূস চলে যাওয়ার পরে তার নানান অপকর্মের খতিয়ান প্রকাশিত। বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকরা তারা এই ইউনূসের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে এই সংগঠনটি করেছে এবং তারা যে খতিয়ানটি আমাদের সামনে তুলে ধরেছে সেটি রীতিমতো চমকে দেওয়ার। দর্শক, এবার দাবি উঠেছে প্রফেসর ইউনূসের নোবেল প্রাইজ বাতিল করার, এবং সেই দাবিটা উঠেছে সাংবাদিকদের পক্ষ থেকে। প্রফেসর ইউনূস যে মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছেন, ঈদের আগের দিন চলে গেছেন ফ্রান্সে। ফ্রান্স থেকে ফিরবেন কিনা সেটা নিয়ে নানা ধরনের গবেষণা হচ্ছে। তখন এরই মাঝে ভারতীয় গণমাধ্যম এই খবরটা দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে আলোচনা করা হয়েছে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। ঘটনার সূত্রপাত কিন্তু হঠাৎ করে হয়নি। বাংলাদেশে নির্বাচনের আগে থেকেই ভারতের নরেন্দ্র মোদী সরকার বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এক অভূতপূর্ব কূটনৈতিক প্রচেষ্টা শুরু করে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন ভারত এবার ঢাকার নতুন সরকারের প্রতি প্রয়োজনের চেয়েও কিছুটা অতিরিক্ত আন্তরিকতা দেখিয়েছে। দিল্লির উদ্দেশ্য ছিল স্পষ্ট, বাংলাদেশে যারাই ক্ষমতা আসুক না কেন ভারতের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। কিন্তু এই অতিরিক্ত আন্তরিকতার দেয়াল কি সত্যি কোনো কাজে আসছে? কূটনৈতিক মহলের একটি বড় অংশ মনে করছে ভারত চাইলেও তারেক রহমানের সরকারের কাছ থেকে সেই অর্থে কোনো সাড়া পাচ্ছে না। আর ঠিক এই জায়গাতেই শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার। আওয়ামী লীগের অভ্যন্তরীণ বৈঠকগুলোতে শেখ হাসিনা ধারাবাহিকভাবে একটি কথাই বলে আসছিলেন যে বিএনপিকে বিশ্বাস করা যায় না। খালেদা জিয়ার নেতৃত্বাধীন 2001 থেকে 2006 সালের সরকারের আমলের কথা স্মরণ করিয়ে দিয়েছেন শেখ হাসিনা। যখন বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের অভ্যন্তরে উগ্রপন্থী ও জঙ্গি তৎপরতা চালানো হয়েছিল, সেই 10 ট্রাক অস্ত্র উদ্ধারের কথা ভারতকে পরোক্ষভাবে মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনা। চলতি বছরের 17 ফেব্রুয়ারি দায়িত্বভার গ্রহণের পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 100 দিন পার করেছেন। কেমন ছিল এই 100 দিন? শেখ হাসিনার ভাষায় এই নির্বাচনটি ছিল একটি সম্পূর্ণ সাজানো ভোট। আর এর মাধ্যমে আসা তারেক সরকার আসলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারেরই একটি ধারাবাহিকতা। অর্থনৈতিক লুটপাট ও বেহাল আইন শৃঙ্খলা, দেশবিরোধী চুক্তি ও সংখ্যালঘুদের অধিকার হরণ, উগ্রপন্থার বিস্তার ও উগ্রবাদীদের পুনর্বাসন চলছে দেশে। শেখ হাসিনা অভিযোগ করেছেন এই 100 দিনে দুদেশের সম্পর্কের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি তো হয়নি, উল্টো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি চরম সংকটের মুখে পড়েছে। দেশ জুড়ে এখন সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি আর দখল বাণিজ্য। কিন্তু ভারতের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হলো উগ্রপন্থার প্রাতিষ্ঠানিক রূপ। আওয়ামী লীগ নেত্রীর সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি ছিল সংসদের গঠন নিয়ে। তিনি বলেন, যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত রাজাকার এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিরা আজ বাংলাদেশের সংসদের ভেতরে বসে আছেন। সাজানো সংসদের প্রথম অধিবেশনে দেশের সাধারণ মানুষের স্বার্থ বা অর্থনৈতিক সংকট নিয়ে কোনো আলোচনা হয়নি, বরং আলোচনা হয়েছে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে। আর এই উগ্রপন্থীদের সংসদ প্রবেশ দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। এবার আসা যাক সবচেয়ে স্পর্শকাতর এবং কৌশলগত অধ্যায়ে, যা ভারতের জাতীয় নিরাপত্তাকে সরাসরি আঘাত করতে পারে। দ্য ওয়াল এর পক্ষ থেকে শেখ হাসিনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল
যে তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়নের ভার শেখ হাসিনা সরকার ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তারেক রহমানের সরকার এখন তা চীনের হাতে তুলে দিচ্ছে কেন? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় ভারত বাংলাদেশের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তির কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, একে অপরের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। দেশের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করেই তিস্তা প্রকল্পের কাজ ভারতকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। কারণ ভারত শুধু প্রতিবেশী নয়, এই নদীর অন্যতম অংশীদারও বটে। কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সরকারি পৃষ্ঠপোষকতায় একটি তীব্র ভারত বিরোধী প্রচারণা শুরু হয়েছে। আর এই সুযোগ নিয়ে ঢাকার মসনদে বসা নতুন শক্তিগুলো বেইজিং ও ইসলামাবাদের দিকে ঝুঁকে পড়েছে। চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান সরকারের সামরিক কৌশলগত বোঝাপড়া এখন আর কোনো গোপন বিষয় নয়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে তিস্তা প্রকল্প চীনের হাতে যাওয়া অর্থ হল ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের ঠিক পাশেই চীনা প্রকৌশলী ও কৌশলগত নজরদারির স্থায়ী উপস্থিতি নিশ্চিত হবে। তারেক রহমান তার মা খালেদা জিয়ার মতোই পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলছেন, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে। তাহলে শেখ হাসিনার এই সাক্ষাৎকারের মূল নির্যাস কি? তিনি ভারতকে ঠিক কোন বিষয়ে সতর্ক করতে চাইলেন? শেখ হাসিনা মূলত দিল্লির সামনে একটি রাজনৈতিক আয়না ধরেছেন। তিনি দেখাতে চেয়েছেন যে মুখে সুসম্পর্কের কথা বললেও তারেক রহমানের সরকার ভেতরে ভেতরে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের এজেন্ডায় বাস্তবায়ন করছে। ভারত হয়তো ভেবেছিল বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করে তারা বাংলাদেশে চীনের প্রভাব রুখে দেবে, কিন্তু শেখ হাসিনা যুক্তি দিয়ে দেখালেন বর্তমান সরকারের আসল ঝোঁক বেইজিংয়ের দিকেই। তিস্তা প্রকল্প চীনের হাতে দেওয়া এবং বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়া প্রমাণ করে যে দিল্লি আসলেই একটি কৌশলগত ফাঁদে পড়তে যাচ্ছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক আজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। একদিকে মোদী সরকারের কূটনৈতিক সৌজন্য ও সুসম্পর্কের আকুলতা, অন্যদিকে মাঠ পর্যায়ে কঠোর বাস্তবতা এবং শেখ হাসিনার এই যুক্তিপূর্ণ সতর্কবার্তা। দিল্লি কি শেখ হাসিনার এই পরামর্শ আমলে নিয়ে তাদের বাংলাদেশি নীতি পুনর্বিবেচনা করবে, নাকি তারেক রহমান সরকারের ওপর ভরসা রেখে নতুন এক ভূরাজনৈতিক জুয়ায় অংশ নেবে, তা সময়ই বলবে। প্রফেসর ইউনূসের নোবেল প্রাইজ বাতিলের আবেদন জানানো হয়েছে। এটা প্রফেসর ইউনূসের জন্য যে কত বড় অপমানজনক, অবশ্য অপমানটা তিনি বোঝেন কিনা, নাকি ঈদগাহে সাজানো যে নাটক, তিনি টুপি মাথায় দিয়ে নামাজ শেষে হেঁটে যাবেন, পাশ থেকে ভিডিও করা হবে এবং কয়েকজনকে ওই পাশে দাঁড় করিয়ে রাখা হবে যারা বলবে, স্যার স্যার ওদের কথা শুনবেন না স্যার, আপনি আরও 5 বছর আরও 10 বছর থাকেন স্যার, আপনি যাবেন না স্যার। এই ভিডিও সরকারিভাবে করে ছড়িয়ে দেওয়ার যে প্ল্যান, সেই প্ল্যান যে একটা পাগলেও বোঝে, সেটাও তিনি বোঝেন না। এবং সেই যে বোঝেন না, তার যে মান সম্মান জ্ঞান কতটা আছে, নিজের স্বার্থের জন্য তিনি কতটা হীন হতে পারেন, সেই ব্যাপারগুলো আমরা কিন্তু দেখেছি। সুতরাং এই নোবেল প্রাইজ বাতিল করার যে আবেদন, সেই আবেদন আদতে কোনো প্রভাব ফেলবে না তার জীবনে, কারণ সেই অপমান বোধটা তার থাকলে 1.5 বছরে এই অপকর্মগুলো করতে দেখতাম না আমরা। কি বলছে এই সময়ের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, বেনজির সাংবাদিক পীড়ন ইউনূসের আমলে নোবেল কেড়ে নেওয়ার দাবি। ইউনূসের আমলে সাংবাদিক নিপীড়নের যে খতিয়ান প্রকাশিত হয়েছে, সেটাও চমকে ওঠার মতো এরকমটা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অনেকের অভিযোগ, গরিব মানুষকে বিপুল হারের ঋণের ফাঁদে ফেলে সর্বশান্ত করে মুনাফা লোটার ব্যবসায়িক মডেলের জনক এই মোহাম্মদ ইউনূস, যেটাকে তিনি সামাজিক ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করেছেন। আমেরিকার প্রভাবশালী বন্ধুদের সরাসরি হস্তক্ষেপে সেই ব্যবসায়িক মডেলটি নোবেল পুরস্কার পাওয়ার পরে তা নিয়ে বিতর্কের শেষ নেই। 18 মাস বাংলাদেশ শাসনের পরে ইউনূসের বেপরোয়া কাজকর্ম নিয়েও হাজারো প্রশ্ন উঠছে। দেশি টিকাকরণ কর্মসূচি বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার। সামাজিক প্রতিরোধ ক্ষমতা চুরমার হওয়ায় হাম রোগে শিশু মৃত্যুর সংখ্যা 600 ছুঁয়েছে প্রায়, আক্রান্ত লক্ষাধিক। এবার ইউনূসের আমলে সাংবাদিক নিপীড়নের যে খতিয়ান প্রকাশিত হয়েছে, সেটিও চমকে ওঠার মতো। দাবি উঠেছে, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউনূসের নোবেল পদক কেড়ে নিতে পারে কর্তৃপক্ষ। এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইউনূস সরকার বিদায়ের পর হঠাৎ কোণঠাসা সাংবাদিকরা দলমত নির্বিশেষে একটি সংগঠন তৈরি করেছেন, যার নাম নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। গোটা দেশের তথ্য সন্নিবেশন করে এই সংগঠন নিপীড়নের এই খতিয়ানটি প্রস্তুত এবং প্রকাশ করেছে। সেই খতিয়ানে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইউনূস সরকারের আমলে 500-র বেশি সাংবাদিককে খুনের মতো কঠোর অভিযোগে ভুয়া মামলায় ভুয়া আসামি করা হয়েছে। চিন্তা করা যায়, 500-র বেশি সাংবাদিককে হত্যা মামলার আসামি করা হয়েছে।
এখানে আরো বলা হচ্ছে যে অর্ধশতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, 13 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। এছাড়া প্রায় 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, যাদের সংসার নিয়ে টানাপোড়েন চলছে। 168 জন পেশাদার সাংবাদিকের সরকারি পরিচিতিপত্র অর্থাৎ অ্যাক্রেডিটেশন কার্ড সেটাও বাতিল করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব সহ নানা প্রেস ক্লাব থেকে 700-র বেশি সাংবাদিকের সদস্য পদ বাতিল করে দেওয়া হয়েছে। সংগঠনের কর্মকর্তারা বলেন, ইউনূসের আমলে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শেখ জামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর সহ সারা দেশে 47 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে রাখা হয়েছে। এদের অল্প সংখ্যক জামিনে মুক্ত হয়েছেন, কিন্তু বেশিরভাগই রয়েছেন কারাগারে। এই যে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের বিবৃতিতে জানানো হয়েছে, বিটিভি, 71 টিভি, সময় টিভি, ডিবিসি, গান বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, বিজয় টিভি, নিউজ 24 টেলিভিশন চ্যানেল এবং আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, দৈনিক মুখপাত্র, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, প্রথম আলো ও ডেইলি স্টার সংবাদপত্রের অফিসে গুন্ডামি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে ইউনূসের সমর্থকরা। বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও টেলিভিশনের বার্তা প্রধান সহ বিভিন্ন গণমাধ্যমের 1200 সাংবাদিককে চাপ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে ইউনূসের আমলে। সম্প্রতি এটা নিয়ে একটা মানববন্ধন হয়েছে, বিভিন্নভাবে দাবি জানানো হচ্ছে এবং প্রফেসর ইউনূসের এই যে নোবেল প্রাইজ, সেই নোবেল প্রাইজ বাতিলের আবেদন জানানো হয়েছে। এখন দেখার বিষয় সেই আবেদনটা নোবেল পিস কমিটিতে যায় কিনা, সেটা গেলে নোবেল পিস কমিটি এটা নিয়ে ভাবে কিনা। অবশ্য বাস্তবতায় তো আসলে কাজ হয় না, কাজ হয় লবিংয়ে। প্রফেসর ইউনূস এটা ঠেকাতে যে লবিং করতে পারবেন, তিনি ইচ্ছা করলেই 1000 মিলিয়ন খরচ করতে পারবেন, সেটা এই সাংবাদিকরা, এই জোট 1000 টাকা খরচ করা তাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের পকেট থেকে অনেক বেশি কঠিন হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে পেরে ওঠাটা কঠিন হবে। কিন্তু প্রফেসর ইউনূসের সত্যি যদি আত্মসম্মান বোধ থাকতো, তাহলে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোতে তিনি বিব্রত হতেন এবং অনুশোচনা দেখা যেত তার মধ্যে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা কার্যত একটি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ফিরবেন, লড়বেন, মরতে হলে মরবেন। এই বক্তব্যকে অনেকে আবেগ হিসেবে দেখছেন, কিন্তু এটি আসলে আবেগ নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বার্তাটি হলো, শেখ হাসিনা আত্মসমর্পণ করেননি, আওয়ামী লীগ আত্মসমর্পণ করেনি, শেখ হাসিনা পালায়নি, বরং 2 বছরের দমন পীড়নের পর তারা নতুন কৌশলে ফিরে আসছে। দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন, আবার একই সঙ্গে তিনি বলছেন তাকে ট্রাভেল পাস দেওয়া হবে না, আবার ভারতকে অনুরোধ করা হবে তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফেরত পাঠাতে। প্রশ্ন হচ্ছে, যদি তিনি এতটাই অজনপ্রিয় হন, যদি তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তার ফেরাকে ঘিরে এত উদ্বেগ কেন? কেন তার দেশে ফেরার পথ আটকে রাখার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে এত ব্যস্ততা? এর উত্তর খুব সোজা, কারণ তারা জানে শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ নতুন পর্যায়ে চলে যাবে। আর এই ভয় শুধু আওয়ামী লীগের প্রতিপক্ষের নয়, বিএনপির ভেতর থেকেও সেই ভয় প্রকাশ্যে বের হয়ে আসছে। বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই। এর চেয়ে বড় রাজনৈতিক স্বীকারোক্তি বা রাজনৈতিক সত্য আর কি হতে পারে বলেন? একজন সাবেক বিএনপি নেতা কার্যত বলে দিলেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিএনপির জন্য রাজনৈতিক ভূমিকম্পের সমান। আরো মজার বিষয় হলো, যাদের কাঁধে ভর করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, তারাও এখন ভিন্ন কথা বলছে। অবৈধ ইউনূস সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পর্যন্ত স্বীকার করছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, নির্বাচনে অংশ নেবে। অর্থাৎ যারা আওয়ামী লীগের কবর খুঁড়েছিল তারাই এখন বলছে লাশ পাওয়া যায়নি। কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় চালটি দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক অঙ্গনে। এতদিন আন্তর্জাতিক মহলে একতরফা ভাবে একটি বয়ান প্রতিষ্ঠা করা হয়েছিল। বলা হয়েছিল জুলাইয়ের তথাকথিত গণ অভ্যুত্থান ছিল জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব। বলা হয়েছিল 1400 মানুষকে হত্যা করা হয়েছে। বলা হয়েছিল শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা। সেই বয়ানকে কেন্দ্র করেই আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, বিচার এবং রাজনৈতিক বৈধতার খেলা চলেছে এতদিন। এখন সেই জায়গাতেই আঘাত করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনার ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন নিহতের সংখ্যা নিয়ে, তদন্তের পদ্ধতি নিয়ে, তথ্য যাচাইয়ের মান নিয়ে, এমনকি পুরো অনুসন্ধান প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও। অর্থাৎ আওয়ামী লীগ আর আত্মপক্ষ সমর্থনের অবস্থানে নেই, তারা এখন অভিযোগকারীকেই কাঠ গড়ায় দাঁড় করাচ্ছে। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ 24-এর তথাকথিত গণ অভ্যুত্থানের আন্তর্জাতিক বৈধতা প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন নয়। ইউনূস সরকার ক্ষমতা দখলের পর জাতিসংঘের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে তাদের অস্বাভাবিক ঘনিষ্ঠতা, আন্তর্জাতিক প্রচারণা, একপাক্ষিক মানবাধিকার বয়ান এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে অনেকদিন ধরে প্রশ্ন ছিল। কিন্তু প্রথমবারের মতো সেই প্রশ্নকে একটি সংগঠিত আইনি এবং রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ দিল আওয়ামী লীগ। মজার ব্যাপার হচ্ছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকাস্থ যিনি প্রতিনিধি ছিলেন, ভারতীয় বংশোদ্ভূত হুমা খান, যিনি এই পুরো নাটক সাজিয়েছেন এবং পুরো তথ্য দিয়ে এবং বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, ভলকার তুর্কের সঙ্গে যিনি সারাক্ষণ যোগাযোগ রাখতেন, সব বিষয়ে প্রশ্ন তুলে এখন আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে তার সুরাহা চাইছে। অর্থাৎ শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের আদালতের বিরুদ্ধে লড়ছেন না, তিনি আন্তর্জাতিক বয়ানের বিরুদ্ধে লড়ছেন।
এবং এখানেই আওয়ামী লীগের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় শক্তি। তারা একই সঙ্গে দেশের ভিতরে সংগঠন পুনর্গঠন করেছে, তৃণমূলকে সক্রিয় করেছে, নির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে, আবার আন্তর্জাতিক অঙ্গনে আইনি এবং কূটনৈতিক লড়াইও চালাচ্ছে। অন্যদিকে তাদের প্রতিপক্ষরা এখনো মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ রাখা, মামলা দেওয়া এবং গ্রেপ্তারের রাজনীতি নিয়েই ব্যস্ত। এবং আমরা দেখতে পাই ভিডিও ছড়িয়ে পড়ে যে অসংখ্য ছাত্রলীগ নেতা, অসংখ্য যুবলীগ নেতাকে ধরে ধরে এনে কুপিয়ে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, পরিবারের সদস্যদের বিশেষ করে নারী সদস্যদের হেনস্থা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। অবস্থা তো ভয়াবহ। এরই মধ্যে ইউনূস সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে মানুষ যাকে অনেকেই চিনত এবং যাকে সবচাইতে ভয়ঙ্কর একটা নোংরা লোক হিসেবে মানুষ চিনে এতদিন ধরে, সেই আসিফ নজরুলের ফেসবুক জরিপের ঘটনাও কিন্তু প্রতীকীভাবে অনেক কিছু বলে দিচ্ছে। আসিফ নজরুল ভেবেছিলেন হয়তো মানুষ শেখ হাসিনার ফেরাকে অসম্ভব বলে উড়িয়ে দেবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই যারা মনে করেন শেখ হাসিনা ফিরবেন তাদের সংখ্যা, যারা মনে করেন শেখ হাসিনা ফিরবেন না, তাদের চেয়ে অনেক বেশি হয়ে যায়। এটি বৈজ্ঞানিক জরিপ নয়, কিন্তু রাজনৈতিক মনস্তত্ত্বের একটি শক্তিশালী ইঙ্গিত। মানুষ অন্তত এই বিশ্বাস করছে যে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়নি, আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যায়নি, শেখ হাসিনা ফিরছেন, আওয়ামী লীগ আছে, যাওয়ার তো প্রশ্নই যখন আসে না তখন ফেরার কথা আসছে কেন? ইতিহাসের দিকে তাকালেও বিষয়টি অবাক করার মতো নয়। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন যখন আওয়ামী লীগ ছিল ক্ষমতার বাইরে, নেতৃত্ব সংকটে এবং রাজনৈতিকভাবে বিপর্যস্ত। 2007 সালে শেখ হাসিনা যখন ফিরেছিলেন তখন সেনা সমর্থিত সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। শেখ হাসিনা যখন লন্ডনের এয়ারপোর্টে বাংলাদেশে যাওয়ার জন্য প্লেনে উঠবেন তখন তার কাছে একটি ফোন এসেছিল। আমি তখন শেখ হাসিনার পাশে দাঁড়ানো ছিলাম এবং সেই ফোনটি এসেছিল ব্যারিস্টার মঈনুল হোসেনের কাছ থেকে, যিনি আইন উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন 1/11 সরকারের। এবং ব্যারিস্টার মঈনুল হোসেন বলেছিলেন যে বন্ডি তুমি দেশে আসো না, শেখ হাসিনা বলছেন আমি দেশে আসবো, পারলে ঠেকান। এই যে দুই ক্ষেত্রেই শেখ হাসিনার প্রত্যাবর্তন শেষ পর্যন্ত তার প্রতিপক্ষদের হিসাব নিকাশ সব ওলটপালট করে দিয়েছিল। এবারের প্রত্যাবর্তন আরো বড়, আরো বিশাল, আরো ব্যাপক। কারণ এবার তিনি শুধু আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফিরবেন না, তিনি এমন একজন রাজনৈতিক চরিত্র হিসেবে ফিরবেন যাকে 2 বছর ধরে রাষ্ট্রীয়, বিচারিক, আন্তর্জাতিক এবং মিডিয়া পর্যায়ে একযোগে আক্রমণ করা হয়েছে, কোণঠাসা করা হয়েছে। অথচ তিনি রাজনৈতিকভাবে টিকে আছেন, সংগঠনকে টিকিয়ে রেখেছেন, এমনকি পাল্টা আক্রমণ শুরু করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় বিরোধ হলো যে দলকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে শুরু থেকেই। যে নেত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। যাকে নির্বাসনে পাঠানো হয়েছে তিনি এখন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় ফ্যাক্টর। যাকে বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে মুছে ফেলতে চেয়েছিল সবাই, এখন সবাই আবার বলছে আগেই ভালো ছিল, আমরা তাকেই ফেরত চাই। আর এটাই বিএনপি, জামায়াত, এনসিপি এবং অবৈধ ইউনূস সরকারের উত্তরাধিকারী বহনকারী শক্তিগুলোর সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা নয়, কারণ সেই প্রশ্নের উত্তর সময় দেবে। আসল প্রশ্ন হলো শেখ হাসিনা ফিরলে কারা টিকবে? কারণ ইতিহাস বলে শেখ হাসিনার প্রত্যাবর্তন একক কোনো ব্যক্তির ফেরা নয় বা একজন শুধুমাত্র মানুষের ফিরে আসা নয়, এটি সবসময় বা এই শেখ হাসিনার ফেরাটা সবসময় বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার ঘটনা। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।